रना रना रनु। দু তিনটা উদাহরণ তো দেওয়াই যায়। ধরলেন আপনি যেমন আপনি হয়তো শুনেছেন যে ওনার বাসায় অনেকগুলো প্রাণী উনি পালতেন। এখন সেটা হতে পারে ভালোবাসার জায়গা থেকে হতে পারে বা বিশেষ কোনো ইয়েতেও হতে পারে, কিন্তু সেটার মধ্যে যেমন সেই প্রাণীগুলোকে যখন উনি খাবার দিতেন তখন দেখা গেছে যে উনি যেটা দিত, যে যেটুকু পেত সে সেটা নিয়ে খুশি, কিন্তু অন্যরা বা আমি বা আমাদের মতন কেউ যদি কোনো খাবার দেওয়া হতো ওরা মারামারি শুরু করতো। সেটা বোঝা যেত যে এটার মধ্যে কোনো কিছু রয়ে গেছে। তারপরে এই যে বুনো পাখি, ওনার বাড়িতে কিছু ফলের গাছ ছিল, যে গাছগুলোর ফল উনি সাধারণত পারতই না প্রায় বলা চলে, যে পাখিদের জন্য বা তাদের জন্য। তো তারা দেখতাম মাঝে মধ্যে ওনার একদম কাছে, নিজের কাছে একদম নিজের মতো, মনে হয় যেন যে এদের কোনো ভয় নেই। এটা দেখে মনে হতো যে একটু ব্যতিক্রম। এটা ছিল একদম শেষের দিকে আমার চোখে যেগুলো পড়ছে। তারপরে ধরেন দেশ স্বাধীনতার পরে উনি যে ঘরটায় থাকতো, এটা ছিল একটা বীভৎস ভাঙা বাড়ি। মানে দিনের বেলা যে কোনো মানুষের গা ছমছম করে ওঠার কথা ঢুকতে গেলে। খুব ন্যারো ছোট্ট একটা সিঁড়ি ছিল, একটু মোটা লোক হলে সরাসরি বুক সামনে দিয়ে উঠতে পারতো না, একটু বেঁকা হয়ে ঢুকতে হতো, এরকম একটা সিঁড়ি ছিল। বাড়িটার মূল যে সিঁড়িটা ছিল সেটা অনেক আগে ভেঙে যায়, তখন ওই সিঁড়ি দিয়েই যাতায়াত করতে হতো। আর ওই সিঁড়ির গ্যাপে দুটো ছোট ছোট করে ল্যাম্প রাখার ঘর ছিল, কারণ বোঝা যায় যে যে আমলে এই বাড়ি, তখন তো এই বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি কিছুই ছিল না, ওখানে ল্যাম্প রেখে দিত। ওনাকে আমি যেটা দেখেছি, উনি প্রদীপ জেলে রেখে দিত। কেন, যেহেতু ওনার একদম ঘরের পাশেই হচ্ছে পাল বাড়ি, প্রদীপ দিত, ওই প্রদীপ জেলে মানে একটু সন্ধ্যা হলে ওঠার একমাত্র ওয়ে। আর উনি থাকতেন উপরে, নিচেটা ছিল সম্পূর্ণ ভাঙা, এবং নিচে আমার মনে হয় কয়েকশো চামচিকা থাকতো। অল্প কিছু বাদুড় দেখা গেছে, সে পরিমাণ কম। আর ওই নিচেই মাঝে মধ্যে খুব বড় ধরনের বোকরা সাপ দেখা যেত, এবং সেটা অনেক বড়, যেটাকে সুলতান ভাইয়ের ভাষায় ছিল ওটা হচ্ছে মানে আপনার শামুক ভাঙা কেউটো বলতো। ওরা নাকি শামুক খেতে খুব পছন্দ করে। মানে আমি জিজ্ঞেস করলে বললো তো যে ওদের মুখটা নাকি খুব শক্ত, ওরা শামুক খেতে পারে। ওরা থাকতো তো ওই ওই ওদের সাথে সুলতান ভাইয়ের কখনো কখনো দেখা গেছে, আমি দুবার আমার চোখে পড়েছে যে উনি বসে আছে, ওরা পাশ দিয়ে বেয়ে যাচ্ছে, উনি ওনার মতন কাজ করছে। আর মনে হচ্ছে যেন একবারই ঘটনা যে ছোট দুষ্টুমি করে, মানে বাচ্চাদের সাথে কথা বলার মতো, যে দুষ্টুমি করো না, জোরে জোরে বলতেছে। কারণ উনি স্বাধীনতার পরে ওই নিচেই কিছু কাজ করতেন, একটা ভাঙার পরে ওই ঘরটা আরো ভেঙে যায়। মানে সে ভাঙাটা হচ্ছে আপনার ওই ছাদের ইয়ে খুলে পড়ে যায়, ওই টালিগুলো, তখন ওইটা আরো ওর মধ্যে তখন এই লতা পাতা নানা ধরনের জঙ্গল হয়ে যায়। আর ওই বাড়িটারই মানে ঘরের পেছনে ছিল কলা বাগান, যে কলা মানুষের মানে লাগানো প্রয়োজন হয় না, যে দয়া কলা বলা হয়। ওরা সম্ভবত এই আশেপাশে অথবা ওই কাঠের মধ্যে থাকতো, কারণ ওই বাড়িতে অনেক বড় বড় কাঠের কোড়ে বা বর্গা কি বলে ওইগুলো পড়েছিল, ওখানেই ওরা থাকতো। কিন্তু কখনোই কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি। উনি বলতো যে দেখো, এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই।
সাইন্টিফিক ভাবে বলে যে সাপের চোখ নাই, এটা নাই, ওটা নাই, কিন্তু সাপের একটা সেন্স নেওয়ার মতন সেটি স্বীকার করে তার জিভে আছে। জীব দিয়ে সৃষ্টিকর্তা ওর ওই অনুভূতিটা দেশে যে কে ক্ষতি করবে আর কে করবে না। হয়তো সেই কারণে সে বোঝে যে না, এরা, এই মানুষগুলো আমার জন্য কোনো ক্ষতিকর না। সেই জন্য ওটা নিয়ে উনি খুব স্বাবলম্বী ভাবে। আরেকটা জিনিস ছিল যেটা মাঝে মধ্যে ওনার এই বাড়িটাতে আসতেন, সেটা অনেক লোকের চোখেও পড়ছে। নদীর ওপারে এটা ছিল একটা বিশাল বাঁশবাগান এবং অনেক মানে কি বলা চলে, অনেক জঙ্গলই বলবো, বেশ ঘন একটা জঙ্গল, একদম ওনার ঘাটের অপোজিট পারে। ওইখানে ছিল ঘোড়েল সাপ, চেনেন টেনে জানি না, যেটাকে আমাদের আঞ্চলিক ভাবে আমরা গুই ঘোড়েল বলি। তো উনি ওই ঘোড়েলের নাম রেখেছিল রাজা। তো এই পার থেকে জোরে শব্দ করে রাজা রাজা করে ডাক দিলে সে কিন্তু ওপর থেকে চলে আসতো। উনি মাঝে মধ্যে টাকি মাছ মাছ দিত, ও খেয়ে দিয়ে চলে যেত, কিন্তু দেখলে খুব ভয় লাগতো, মানে মনে হতো একটা কুমিরের বাচ্চা। কিন্তু সে এমনও দেখা গেছে যে একদম উপরতলা, ওই উপরের সিঁড়ি ভেঙে উঠেও গেছে। উনি তার খাবারের কখনো কখনো, মানে উনি ডাকেনি কিন্তু সে খাবার খেতে আসে। তো এরকম একবার দেখা গেল যে উপরে দুজনের মধ্যে খুব গন্ডগোল হচ্ছে, রীতিমতন গালিগালাজ হওয়া। পরে যখন নিচের থেকে আমি আর তৎকালীন আমাদের খুলনার ডিসি সাহেব উনি আসলেন, তা যখন নিচে থেকে আমরা শব্দ করলাম ভাই ভাই করে, উনি খুব বলে ঠিক আছে আসো। ওকে তখন বললো তুই চলে যা। তো ও সিঁড়ি দিয়ে নামতেছেন, ডিসি সাহেব সামনে, যেহেতু উনি একজন প্রশাসন কর্মকর্তা, ওনার সাথে কিছু লোক ছিল। আপনি বলেন যদি ডিসির সামনে ওরকম একজন জিপ বের করতে করতে হাঁটা দেন, তাহলে জাহাঙ্গীর মধ্যে কেমন লাগে। ডিসি সাহেব বা ওনার অদ্ভুত ব্যাপার ভাই, ওনার বডিগার্ড দেখলাম, বডিগার্ড তার জীবন নিয়ে পালাই গেল। কোথার ডিসি, সে রীতিমতন কাঁপছিল, আর আমাদের চিল্লাপাল্লা শুনে ও সবার মধ্যে দিয়ে দৌড় মারল। সুলতান সাহেব হাসলেন, বললাম ভাই এই ব্যাপার, রাজা এই ঘটনা। কয় আরে বই দেখো সব দুধ ফেলে দিয়েছ, লেজে তাড়া লেগে দুধটা পড়ে গেছে। তাহলে ওকে বারণ করার পরেও ও এই কামটা করলো, একটু বকাবকি হচ্ছিল। তো এটা তো স্বাভাবিক বা সাধারণ মানুষের পক্ষে ভাই সম্ভব না। এরপরে আরেকটা জায়গাতে উনি বেশ কিছুদিন ছিল, কালিয়ার মধ্যে একটা পুরানো বাড়ি, উনি স্কুল তৈরি করেছিলেন, যে স্কুলটার নাম ছিল নন্দন কানন। ওই জংলা বাড়িটা পরিষ্কার করে এলাকার লোকজন নিয়ে, ওই এলাকার কিছু লোকের মুখে শোনা, মানে যাদের সঙ্গে আমার খুব ভালো পরিচয় ছিলেন, একজন ছিলেন বীর মুক্তিযোদ্ধা, উনি কমান্ডার ছিলেন জিন্দার আলী খান, শামসুর রহমান সাহেব। আর এক্ষুনি আমি নামটা ভুলে গেছি, ওই মাঠের কোনায় ডাক্তার সাহেব ছিলেন, উনি গ্রাম্য চিকিৎসক, ওনার বাড়িতে থাকতেন। তো সবাইকে নিয়ে যখন এটা পরিষ্কার করে তখন অনেকগুলো সাপ ধরা পড়ে। তখন উনি এই সাপগুলোকে ধরে ধরে কলসির মধ্যে রেখে দেন, শুধু এই কারণে রাখে যাতে ওদেরকে মেরে না ফেলে। কারণ ওনার কথাটা ছিল যে দেখো, ওদের বাসস্থানটা আমরা নষ্ট করতেছি, ওদের তো একটা রাগ হতেই পারে, আবার আমরা আমাদেরকে বুঝে না বুঝেও ভয়ে আমরা ওদের গায়ে আঘাত করতেই পারি। সেই জন্য ওদেরকে মাটির কলসির মধ্যেই করে নিয়ে দূরে নিয়ে রেখে ছেড়ে দিয়ে আসবো। একটা পুরানো মন্দির ছিল, সেখানে ছেড়ে দিয়ে আসবো। এই যে সম্পর্কের জায়গাটা, এটা আমি দেখিনি, কিন্তু ওই মুরব্বীদের মুখে আর সুলতান ভাইয়ের কাছে শুধু উনি একটা কথা বলতো যে হ্যাঁ ওখানে অনেকেই ছিল, ওদেরকে আদর করলে বাচ্চাদের মতন, ছোট বাচ্চাদের মতন তুমি আদর করে দেখো, ওরা কখনোই তোমাদের কিছু বলবে না। কিন্তু বুঝে নিত সাপকে বিশ্বাস উনি করলেও আমরা সেইভাবে করতে পারিনি, উনি ওনার মানসিক জায়গাটা সেইভাবে শক্ত করলেও আমরা পারিনি। আর উনি একটা কথা তখন খুব বেশি
মানে আমি আমার জীবনে শোনার সৌভাগ্য অনেক হয়েছে ওনার মুখে, যে আমরা একটু পীর বা এই জাতীয় পীরের ওখানে আমরা যাই, মুরিদ হই, বা পীরের কাছে যারা ফোনই, উনি বলে যে কিচ্ছুই না, এগুলো ভুয়া, তুমি নিজেই তো একটা পীর হতে পারো ইচ্ছা করলে। তাই আমি বললাম, ভাই কি করে এটা সম্ভব? বলে কিচ্ছুই না, শুধু তুমি তোমার মুখটা পরিষ্কার কর। তো এই ব্যাপারে একটা গল্পই বলে, তো আমি বললাম যে হ্যাঁ, আমি তো প্রতিদিনই তো সকালেও ব্রাশ করি, বিকালেও করি। তো উনি তখন আহমদ সফা সাহেবকে ডেকে বলতেছে, সফা ভাই, ওকে একটু বুঝান, ও নাকি প্রতিদিনই মুখ পরিষ্কার করে। সফা স্যার আমাকে বললো যে গুরু কি বলছে তুমি কি বুঝছো, বুঝার মধ্যে রাস্তা দুটো দুই দিক। আমি বললাম কিরকম স্যার? তো বললো যে উনি বলেছে মুখ পরিষ্কার করতে, তোমাকে ব্রাশ করতে বলে, তুমি কখনো মিথ্যা বলবা না, সত্যি সৎভাবে চলবা, সততার সাথে সবকিছু বলবা। এটাই একজন পীর সেটাই করে। সেই জন্যে উনি সেই কথার ধরে বলতো যে দিনের বেলায় 5 বার নামাজ পড়া ঠিক আছে, এই নামাজ অনেকে অনেকে দেখায় করে, সে নামাজ কতটুকুন শুদ্ধভাবে পড়তে পারে জানি না, কিন্তু লোককে দেখায়। কিন্তু একটা নামাজ আছে যে কেউ কাউকে দেখে না, ওই নামাজটা যিনারা ঠিকঠাক মতন পড়েন এনারা একটু আলাদা হয়। সেটাকে উনি বলতেন তাহাজ্জুদের নামাজ, যে গভীর রাতে বিশেষত 12টার পরে উনি একটা সৃষ্টিকর্তার অনেক কিছুকে উনি করে বলতেন যে কেন এই নিয়মটা হলো যে রাত 12টার পরে। তো উনি বলতেন যে দেখো, আমরা গ্রামে তো সাধারণত 8টা-9টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমো যাই। 3 ঘন্টা ঘুমানোর পরে ব্রেন খুব শার্প থাকে। ওই সময় উজু টুজু করে হাত মুখ ভালো করে ধুয়ে তুমি যদি সৃষ্টিকর্তাকে ডাকো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সে নিঃসন্দেহে তোমার ডাকে সাড়া দেবেন। তুমি তো কাউকে দেখাই নামাজ পড়তেছো না, কাউকে দেখাই তুমি ডাকছো না। এই জন্যই এটার জন্য পীরের বাড়ি যাওয়ার দরকার নেই, তুমি নিজে পীর হও। আর এই পীর হওয়ার জন্য একটু মুখটা পরিষ্কার করো, মানসিকতাটাকে একটু পরিষ্কার করো। তো ধরেন ওনার এই চিন্তার জায়গাটা তো ভাই আসলে আমরা পারি না। আমরা লোভই সামলাতে পারি না, অন্য জিনিস দেখে খুব লোভ হয়, অন্যকে ঠকানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। উনি গল্প করে অনেক বলতেন যে দেখো, একই মায়ের পেটে জন্মেছ, 2-3 ভাই বোন তোমরা, বাবা মারা গেছে, জমি ভাগ করার সময় তুমি বারবার তোমার দিকে ভালো খান নেওয়ার চিন্তা নাও, যে তুমি একবারে ভাবলে না যে ওই ভাই তোমার কোলে করে বড় করছে, সে একটু বেশি নেই। এই চিন্তাটা তোমার মধ্যে যতক্ষণ না আসবে, তুমি দেখতে মানুষের মতনই হবা, কিন্তু ভেতরটা অমানুষ। এগুলো শুনলে মাঝে মাঝে খুব মন খারাপ হয়ে যেত। মানে অন্যর হতো কিনা জানি না, আমি দেখেছি আমার মধ্যে খুব চিন্তা লাগতো, মনে পড়তো এই কথাগুলো। উনি যখন আমার বাবা মারা গেলেন, সুলতান ভাই গেল, গোসল করানোর সময়, গোসল করায় যখন এই কাপড় পরাচ্ছিল, তখন সুলতান ভাই শুধু আমাকে দেখায় বললো যে তুমি তোমার বাবার দুটো হাত দেখো, একটু সামান্য একটু বাঁকা হয়ে আছে, এরকম এরকম একটুখানি। তো বলছি তোমার বাবা কিন্তু একটা মেসেজ দিয়ে যাচ্ছে তোমার ভাই বোনদের, যে আমি খালি হাতে চলে যাচ্ছি, সব রেখে গেলে তোমরা ঠিকঠাক মতো থেকো। কিন্তু ওই সময়টা হয়তো মনের মধ্যে লেগেছে, কিন্তু কয়েকদিন পরেই বাবাও ভুলে গেছে, প্রপার্টির প্রতি লোভও জন্মে গেল। তো সুলতান ভাই বলতো এটাই হচ্ছে মানসিকতার, মানে দেখতে মানুষের মতন হলেও মানুষ না। বলতো যে আমি নিজের জীবনে একসময় শিক্ষকতা করেছি। তা আমাকে বললো যে তুমি শিক্ষক কতটুকু হতে পেরেছো আমি জানি না, যদি তোমার ছাত্র কোনোদিন ঘুষ না খায়, তোমার ছাত্র যদি কখনো অপকর্ম না করে, তাহলে তুমি সত্যিকার একজন শিক্ষক হতে পারছো। কিন্তু তোমার ছাত্র যদি ঘুষ খায়,
অসভ্যতা করে, তার মানে তুমি ব্যর্থ, তুমি একটি ভণ্ড শিক্ষক ছিলে। তো এইগুলো ভাবার পরে আপনার মানসিকতা জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায়, অনেকখানি খারাপ লাগে, মানে ঘুম ঘুমে যায়। আমি দেখছি, তো সাফা স্যার এই ব্যাপারে খুব বলতেন যে গুরুর সঙ্গে বসলে কোনো মানুষ যদি একভাবে 6 মাস বসে, তাহলে হয় সে ভালো হবে, নাহলে পাগল হয়ে যাবে। স্যারের এই কথাটা আমার খুব মনে পড়ে। আমাকে বলতো যে তুই তো সৌভাগ্যবান যে এই মানুষটাকে। তাই আমি বললাম, স্যার আমি তো যখন ওনার সঙ্গে মিশতাম, আমি নিজেই তো চিনতাম না তাকে, যে সে আসলে কতটুকু বা আসলে কি। তাকে যখন সমাজে খুবই সম্মান দেখাইছে, তখন আমার খুব ভালো লাগেছে। কেন, উনি যখন ম্যান অফ দ্য অ্যাচিভমেন্ট ডিক্লারেশনটা পেল, তখন অনেকে ওনার খোঁজ খবর করলো। তারপরে জার্মান এবং ব্রিটিশ হাই কমিশনার, হাই অফিসিয়ালিরা আসলো। সুলতান ভাই খুব দুঃখ করে বলতো, জানিস, ওনাকে ঢাকাতে নিয়ে গেল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আপনি জানেন যে বাংলাদেশে একজন আর্টিস্ট, একজন শিল্পীকে রেসিডেন্সিয়ালি আর্টিস্ট হিসেবে ঘোষণা করে, সেটা কিন্তু সুলতান। সুলতান সে মারা যাওয়ার পরে ওটা কিন্তু ক্লোজ করে দিছে, আর কেউ নাই। এবং ওনাকে তখন বাংলাদেশ সরকার 9,500 টাকা দিল। এটা ওই সময় 9,500 টাকা আমি মনে করি এটা যথেষ্ট টাকা। তো উনি একটা কথাই শুধু বলতো, ঢাকা থেকে ফিরে এসে এই কথাটাই বলছিল যে ভাই ঢাকায় গেলে ওনটা কি বললো। তো বললো, জানিস, ওনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, ওনার নাম হচ্ছে, উনি সচিব ছিলেন জেনেভেন ওবায়দুল্লাহ খান, যিনি এরশাদ গভর্নমেন্টের সময় মন্ত্রী হয়েছিলেন। বললো যে জানিস, তারা নড়াইলে একাধিক লাল মিয়া ছিল। তো নড়াইলের লোক বলতো, ও গাঁজাখোর লাল মিয়া। তো এটা ওনার একটা কষ্টও লাগতো, কিন্তু প্রকাশ ছিল না। তো উনি খুব দুঃখ করে বলতেছে, জানিস, ঢাকাতে গাঁজাখোর লাল মিয়া সুলতান সাহেব মারাইছে। তা আমি বললাম যে ভাই এটা কিরকম। তো বলে, সবাই আমাকে সুলতান সাহেব সুলতান সাহেব বলছে, কেউ লাল মিয়া বলে। তো তখন মনে হলো যে আমি একটু সামাজিক ভাবে এইটাই, ওনার অনেক মানে আসলে কি বলবো, ওটাই সুলতান সাহেব হচ্ছে উনি। আমি একবার রামুতে যাই ওনার সাথে, সফা সাহেব ছিলেন, আর ঢাকাতে সাজু গ্যালারির মালিক রমিজ সাহেব ছিলেন। তো হঠাৎ করে সফা স্যার আমাকে বলছে যে ওই দূরে জাহাজ দেখা যাচ্ছিল আলো। তো বলছে, আমি খুব পরিষ্কার দেখতে পাচ্ছি, তুমি কিরকম। তো আমি বললাম, স্যার আমি তো ঝাপসা। বলছে, তার মানে তোমার চোখের জ্যোতি কম ওই পর্যন্ত। আমি চশমা দিয়ে দেখতে পাচ্ছি, চশমা খুললে আমি দেখতে পাচ্ছি না। তার মানে মানে উনি গুরুই বলতো অনেক সময়, আবার ভাই বলতো যে সুলতান সাহেব হচ্ছে সেরকম জিনিস যে সুলতান সাহেবকে দেখার জন্য আলাদা চোখ লাগবে। সাধারণ চোখ দিয়ে, এই যে আমার সাধারণ চোখে আমি জাহাজ দেখতে পাচ্ছি না, আর্টিফিশিয়ালি একটা অসাধারণ চোখ লাগাচ্ছি, চশমাটা আমি দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে লাল মিয়া। তাকে দেখার জন্য আলাদা মানসিকতার প্রয়োজন, আলাদা চোখের প্রয়োজন, যেটা আমাদের মধ্যে নাই। সেই কারণেই গুরুকে ঢাকাতে কেউ সহ্য করতে পারে। তো আমার কাছে তখন মনে হয়েছে যে হ্যাঁ, এটাই সঠিক। কারণ ঢাকার লোকজনরা বলতো যে উনি তো ওনাকে শিল্পী হিসেবে মানতেই চান না। তার দুটো কারণ হলো, উনি তো লেখাপড়া শেষ করেনি। মানে আমাকেই বলেছিল, তুই ম্যাট্রিক পাস করোনি, ম্যাট্রিক ফেল করেছো, কিন্তু সবগুলোতে তুমি ভালো মার্কস পাইছো, বাকিটা তুমি করোনি, তার মানে তুমি ফেলিওর। সুলতান সাহেব তো তাই। এখন এর উত্তরটা আমি করবো না। কিন্তু তারপরেও ধরেন ওনাকে পাকিস্তান গভর্নমেন্ট অনেক সম্মান দেখাচ্ছে। আপনি হয়তো শুনলে আপনার ভালো লাগবে, যেটাকে আমরা এখন শিল্পকলা বলি, এটার নাম কি ছিল আপনি কি জানেন?
এটা পাকিস্তানের সময় নাম ছিল আর্ট কাউন্সিল, আর এই আর্ট কাউন্সিলটা তৈরি হয়ে গেল ওয়েস্ট পাকিস্তান, এবং এইটা ফাইন্যান্স করার জন্য লোক, পলিটিক্যাল লোক, যেটা ফাতেমা জিন্নাহ ছিল এটার তৎকালীন চেয়ারম্যান। অর্থ যোগানদাতা ছিলেন কি সাম এক জমিদার রাজা। তারপরে আগা খান এর কে যেন হচ্ছে, মানে এরকম কিছু লোকজনরা ছিল। তো আর্টিস্ট হিসেবে একজন লাগে না, সেই হিসেবে ছিল সুলতান। যে কারণে পাকিস্তানের প্রথম পাকিস্তানকে প্রেসাইড করার জন্য আমেরিকাতে সুলতান সাহেব যায়, যেটা ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের রিপ্রেজেন্টেটিভ হিসাবে। তখন হচ্ছে এই আর্ট কাউন্সিলের তার আগে তৈরি হলো, যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আর্ট কাউন্সিলের পরিবর্তে হলো শিল্পকলা একাডেমি। কিন্তু অনেক সময় এখন দেখা যায় সেই শিল্পকলা একাডেমি অনেকবার, মানে কোনো একজন খুব দুঃখ করে বলতেছিলেন সুলতান সাহেব নিজেই, যে সুলতানকে শিল্পকলা একাডেমি এটা দেয় ওইটা দেয়, এটা খেয়ে খাওয়ায় পড়ায় বাঁচায়। তো আমাকে সুলতান মানে দুঃখ করে, কবি চৌধুরী স্যার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের, উনি একটা কথা বলেছিলেন যে বাবা তার সর্বস্ব খোয়ায় সন্তান মানুষ করলো। সন্তান যখন চাকরি পেল, বাবা বৃদ্ধ হলো, উঠতে বসতে বলে বাবাকে আমার লুঙ্গি কিনে দিতে হয়, বাবাকে আমার ভাত কিনে দিতে হয়, বাবাকে আমার ওষুধ কিনে দিতে হয়। কিন্তু বাবা যদি আজকে না থাকতো তাহলে তো ওর অস্তিত্ব থাকতো না। শিল্পকলা বারবার বলতেছে যে এটা করি ওইটা করি, কিন্তু সুলতানিতে শিল্পকলার জন্মদাতার একজন, কিন্তু এইটা বলা মানে ছোট হবে। তো আমি বললাম স্যার আপনি হয়তো বলতে পারেন শিল্পকলাকে যে এভাবে না বলার জন্য, তো সুলতানকে এটা করি ওইটা করি। হ্যাঁ, মানুষকে মানুষ সহযোগিতা করে, এটা এভাবে না বললেই ভালো। আমি পরে শুনেছি স্যার নাকি এটা বলেছিল, পরে ওনরা এটার পরে আমার মনে হয় না যে আর। তারপরে শিল্পকলা অনেক করেছে, অনেক, ধরেন রেসিডেন্ট আর্টিস্ট হিসেবে টাকা দিত, ওনাকে ঢাকাতে একটা ঘর ভাড়া করে দেয়, উনি কখনো থাকেন। তো এভাবেই তো আমার কাছে মনে হয় আমাদের নড়াইলে যখন উনি যশোর থেকে চলে আসে, যশোরে উনি যেখানে থাকতেন প্রথমে একটা ভালো মাইকেল মধুসূদন কলেজের হোস্টেলে, ওখান থেকে উনি চাষড়া রাজবাড়ি বলে একটি শ্মশান ঘাটের ওখানে থাকতেন একটা মন্দিরে। তো মন্দিরে থাকা বিভৎস ভাঙা মন্দির, মানে তার মধ্যে যে একটু কিছু আছে, এটা আমার কাছে মনে হয়। ওখান থেকে এসে উনি যখন নড়াইলে জমিদার বাড়িতে কিছুদিন থাকার পরে, জমিদার বাড়ি যখন গভর্নমেন্ট ওনাকে বের করে দেয়, তৎকালীন গভর্নমেন্ট, তখন উনি ওই মন্দিরেই পড়ে থাকতেন, একটা ভাঙা মন্দির ছিল সেখানে। অনেক আমি দেখিনি, কিন্তু অনেক সাপের আনাগোনা ছিল, জায়গা দেখলেই বোঝা যায় সামনে একটা বিভৎস দিঘি, প্রচুর বেতের বাগান এবং নাটা বাগান, তার মাঝখানেই হচ্ছে ছোট্ট একটি মন্দির, উনি ওই মন্দিরেই পড়ে থাকতেন। তারপরে ওখান থেকে উনি আস্তে আস্তে করে মানে 69-এ ওই যে ভাস্কর মতিউর রহমান সাহেব, ওনার সাথে ওনার পরিচয় হলে, ওনার শ্বশুর বাড়ির এই অঞ্চলে, উনি ওনাকে নিয়ে, মানে যেহেতু উনি এডুকেশন মানে লেখাপড়া জানা লোক ছিলেন, উনি অনেক কিছু বুঝতেন, তো মতিউর দুজনের মধ্যে একটা আলো একটা শিক্ষা প্রতিষ্ঠান বানাতে চায়। উনি বরাবর সবসময় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার জন্য ওনার খুব আগ্রহ। তখন হচ্ছে যশোরে যে এনাম আহমেদ চৌধুরী সাহেব, যশোরের ডিসি, 1969 সালে ওনার সঙ্গে কথা বললে তখন একটা অ্যাপ্লিকেশন লিখে ওখানে জমা দেয়, সুলতান সাহেব সিগনেচার করে লিখে দেন হচ্ছে ভাস্কর মতিউর রহমান সাহেব। সেটাই হচ্ছে 1 একর সামথিং, এখন যেখানে আপনি শিশু স্বর্গ বা ইত্যাদি ইত্যাদি দেখবেন, ওইটা একটা স্টোন আছে সংগ্রহশালার মধ্যে, আপনি গেলে দেখতে পাবেন দি ফাইন আর্ট ইনস্টিটিউট, স্টোনটা লেখা আছে। জনাব এনাম আহমেদ চৌধুরী উদ্বোধন করে। এরপরে ধরেন একটু একটু করে নড়াইলের লোক যতটুকুনি না চিনত, জানি না দেশ স্বাধীন হলো, তারপরে যখন উনি 80-র দশকে গভর্নমেন্ট মানে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন,
তখন আমরা সবাই খুব হৌডি খেয়ে পড়লাম। মানে উনি তখন খুব মজা করে বলতো মাঝে মাঝে যে আমার ছেলে মন্ত্রী হয়েছে, চোর গুন্ড যা হয় হোক। তখন সমাজে ওনার সম্মান বাড়া শুরু করলো। কিন্তু তার আগে ওনার অভাবটা যেরকম, এখানে একটা স্কুল আছে, গার্লস স্কুল, জমিদার বাড়ির পাশে, শিবশঙ্কর। ওখানে উনি শিক্ষক হিসেবে কিছুদিন কাজ করেছেন। উনি গভর্নমেন্ট বয়েজ স্কুলে, যেখান থেকে ওনার সাথে আমার জীবনের প্রথম পরিচয়। ওখানে উনি মাঝে মধ্যে ছবি আঁকা শেখাতেন। তারপরে আমাদের একটি পার্ক ছিল শহরের মধ্যে, কালিদাস ট্যাঙ্ক নামে, যেটা এখন ওনার নামে পার্কটা করা হয়েছে। ওই পার্কে নানান ফুল গাছ দিয়ে পার্কটাকে উনি সিলেকশন করে। তখন আমাদের 14ই আগস্টে উৎসব, পাকিস্তানের সময়, ওই পার্কেই হতো আতশবাজি, অনেক কিছু। তখন একটু একটু সবাই মনে করতো সুলতান আর্টিস্ট। কিন্তু ওনার পকেটে এই শহরের প্রচুর লোকজনের চোখে পড়েছে, এক পকেটে বেজি, এক পকেটে একটা সাপ ঘুরে বেড়াতো। বলতো যে এদের মধ্যে বন্ধুত্ব আছে, সবসময় একে অপরের উপরে ক্ষিপ্ত হয় না। হ্যাঁ, বন্ধুত্ব ছিল, কেউ কাউকে কিছু বলেনি, করেনি। এটাকেই তো, এভাবেই আসলে ওনার মধ্যে যে একটা, কি বলা চলে, যেটা আপনি সেই ঐশ্বরিক বলেন, যেটাই বলেন, একটা বিশেষ ক্ষমতা ছিল। তা না হলে উনি এই বিষধর সাপ বা এরকম ভাবে প্রাণীরা, আপনার বুনো পাখিগুলো, উনি ডাকলে আসে, আমরা ডাকলে জীবনেও আশা তো দূরের কথাটা উড়ে চলে যায়। এগুলো তো দেখতাম তাকে তাকে। তো সেই জন্য আমার কাছে মনে হয় ছিল, যেটা আমরা হয়তো বুঝতে পারিনি। তবে অনেকের কথা ছিল যে উনি তো নামাজ রোজা বা এরকম করেননি। কিন্তু হ্যাঁ, আমি কখনো ওনাকে নামাজ পড়তে আমি আমার জীবনে আমি দেখিনি। তবে এইটা আমি দেখেছি যে উনি প্রায় নিয়মিত, প্রায় গভীর রাতে 1.5-2 ঘন্টা একান্তে চোখ বন্ধ করে একটা ওয়ালে পিঠ বাঁধা স্ট্রেট হয়ে বসে পড়ে থাকতেন। তো বললো যে তুমিও এটা করে দেখতে পারো, যে সৃষ্টিকর্তাকে তুমি স্মরণ করো, তাকে তুমি স্মরণ করো, আর কিচ্ছু না, এটা কাউকে দেখানোর জিনিস না, দেখানো যায়ও না। উনি এটাই বলছেন। আর একটা কথাই বলতো খুব বেশি বেশি করে, যেমন আহ, আমরা যারা মুসলিম হিসাবে আমরা হজে যাওয়া, মসজিদে দৌড়ানো বা জাকাত দেয়, উনি বলে যতদিন বাবা মা বেঁচে আছে এর থেকে বড় জায়গা আর তো মনে হয়। এটাকে যদি তুমি খুশি করে তারপরে তুমি যেখানে খুশি যাও, কিন্তু এটাকেই তুমি খেতে দিবা না। তুমি বাড়ির সবচেয়ে শীত আসছে, পুরোনো কাঁথাটা বাবারই দাও, মাকেই দাও, আর তুমি নিজে একটা নতুন লেপ তৈরি করে আনো। তুমি যে একটি অমানুষ, এটাকে প্রমাণ করার জন্য আর কিচ্ছুই প্রয়োজন নাই, এটা যথেষ্ট। মনে করবে যে তুমি বিয়ে করছো, তোমার ওয়াইফ ভালো মাছ রান্না করে বড় কই মাছটা উঠায় রাখে তোমার জন্য, তুমি তো বলতে পারো যে বাবাকে দিই। কিন্তু তুমি তোমার ছেলের জন্য আবার বলো যে আমার ছেলে খাবে এটা, সকালে ও ঘুমাইতে উঠে খাবে। তোমাকে তো এভাবেই তো তোমাকে বুঝছে। যে মানুষটা বাবা মাকে অ্যাভয়েড করে, সেটা সে অমানুষ। সে যত, যেই হোক, যত বড় লোকে হোক না কেন, এটা মনে করার কোনো সুযোগ নেই। ওনাকে আমার আরেকটা জিনিস খুব মনে পড়ে, সম্ভবত এটা 73 সালে আমাদের নড়াইলের এমপি সাহেব ওনাকে ঢাকায় নিয়ে, খন্দকার হাফিজ সাহেব, যিনি আমাদের সংবিধান প্রণেতার একজন, বলেছিলেন বঙ্গবন্ধুর একটা ছবি করে দিতে। তো উনি একেবারে মুখের উপরে, এবং উনি খুব ক্ষিপ্ত হয়ে যায় তখন, এমপি সাহেব বলে যে না, আমি সেই ছবি আঁকি না যে 2 দিন পরে ড্রেনে ফেলে দিতে হবে। তো বঙ্গবন্ধুর ছবি আঁকা নিয়ে এই শব্দটাকে, মানে এখনো আমার কাছে মনে হয় যে তার মধ্যে এমন কিছু ছিল
যে আমি ছবি আঁকবো, 2 দিন পরে ছবিটা ড্রেনে ফেলে দেবে, আমি সেই ছবি করবো না। অথচ ওই ভদ্র মানে উনি শিল্পী সুলতান, মুক্তিযোদ্ধার সম্মিলন হয়েছিল নড়াইলে, সেই সম্মেলনে উনি অনেক বড় একটি ছবি করে দিচ্ছিলেন, যে স্বাধীনতা যুদ্ধের একটা পুরো মানে মোটামুটি স্কেচ করে ছবিটা করে দিচ্ছিলেন, কিন্তু উনি বঙ্গবন্ধু ছবিটা করেননি। তো বঙ্গবন্ধু যখন মারা যান, বেশ কিছুদিন পরে একদিনকে এটা আহমদ সফর সাহেব প্রশ্ন করছিল, তখন আমাদের নিতুন কুণ্ডু বাবু, এই যে অটোবির চেয়ারম্যান, উনিও, তো উনি হাসতে হাসতে বলল যে কোনো কিছুই ভালো না, কারণ স্বাধীনতার পরে 73-এ যখন রক্ষী বাহিনী হয়ে গেছে, রক্ষী বাহিনীর অত্যাচারে আমি তখনই বুঝে ফেলেছিলাম যে খুব বেশি সময় এই অত্যাচারীরা থাকতে পারে না। ইতিহাস হাজার হাজার বছর ধরে ইতিহাস এই এক কথাই বলে যায়। সেই জন্য আমি তখন করিনি। তো আমার কাছে মনে হয় যে এই মানুষগুলোর দৃষ্টিকোণ ছিল অনেক দূরে, যেটা আমাদের মধ্যে এটা কাজ করতো বা আমরা এটা বুঝে উঠতে পারতাম না। যেমন অনেককে দেখেন খারাপ লাগে, কিছু কিছু আহ চিন্তা লেখালেখি করছেন, বই লিখে ফেলেছেন, কোনো একজন লোক একটা বই লিখে ফেলেছে সুলতান সাহেবকে অনেক হেয়, মানে লেখাটার মধ্যে এরকম যে সুলতান সাহেব আহ, পতিতালয়ের পতিতাদের নিয়ে থাকতেন, লেখাটার মধ্যে আছে। হ্যাঁ, এটা একদম সত্যি কথা, কিন্তু কতক্ষণ ছিলেন এটা বলেনি, কোন পরিস্থিতিতে ছিলেন এটাও বলেনি উনি। কারণ নড়াইলে অনেক বড় একটি পতিতালয় ছিল, ওই পতিতালয় যেদিন আগুন দেয় আর্মিরা, পাকিস্তানি আর্মিরা, তখন পতিতারা পালায় যায়। তখন 2 জন পতিতা দৌড়াতে দৌড়াইতে সুলতান সাহেবের ওই ভাঙা বাড়িতে আশ্রয় নেয়। সুলতান সাহেব চিনতো তাদের, উনি চিনতেন, কিন্তু দেওয়ার পরে ওরা একটু পানি টানি খেয়ে যখন আর্মিরা শেল মারে, ওটা নদী পার হয়ে যায়, পরে ফিরে এসে ওনার কাছে আশ্রয় নেয়। বুঝবেন, কিন্তু পরে আমরা যেখানে ভাত খেলাম, আপনি আমি, জাস্ট ওইখানেই লাস্ট অব্দি পর্যন্ত ওই পতিতা ওখানেই থাকতেন। কিন্তু এই মেসেজটা যে উনি পতিতাদের নিয়ে থাকতেন, এই মেসেজটা কিন্তু অনেকের কাছে চলে গেল, যারা না জানেও। কিন্তু উনি যদি একটু আগে মাথায় লিখতেন, তাহলে হয়তো তাদের ধারণা একটু পাল্টাই যেত। কিন্তু যদি আমি না হয় জানি, কিন্তু আপনি তো জানেন না, এটা খুব খারাপ লাগে। যেমন 2-3 বছর আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার ম্যাডাম, উনি একটি বড় সেমিনারে উপস্থাপনা করলেন সুলতান হিজলা, অনেক হাতে তালি পাইছেন। আমাকে সঙ্গে সঙ্গে সেই অনুষ্ঠানে নাসির আলী মামুন সাহেব, আমাদের দেশে যিনি এবার 21-এ পদক পেলেন, উনি ছিলেন। উনি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলেন যে হানিফ ভাই এই ব্যাপারে, আমি বললাম, আপনি প্রতিবাদ করেন। তো সবাই, আমার কাছে মনে হয় কি জানেন ভাই, তেলো মাথায় সবাই তেল লাগায়, যার মাথায় তেল কম কেউ লাগাতে দেয় না। আমি জানি না নাসির আলী মামুন ভাই কেন প্রতিবাদ করলেন না, যদিও শেষ পর্যন্ত উনি করছেন, একেবারে যে করেনি তা না। পরে জানার পরে আমি যখন ঢাকাতে আমার সারাউন্ডিং এ যাদের আমি চিনি তাদেরকে আমি যখন বললাম এটা না, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যিনি ডিন ছিল, ডিন সাহেবকে আমার নড়াইলের ডিসি কে দিয়ে বলা হবে যে আপনার টিচার এই কথা কেন বলল। আমি সদ উত্তর পাইনি, একেবারেই না। কারণ যিনি ডিন হন বা ভিসি হন, ওনার পেছনে তো বড় বড় খুঁটি থাকে। আমার কাছে তখন মনে হয়েছিল যে সর্বশেষ সুলতান মরে গেছে ঠিকই, কিন্তু জীবিত সুলতানের থেকে মৃত সুলতান অনেক বেশি পাওয়ারফুল।
আমার দেশের যত শিল্পীরা মারা গেছে, আমাকে অনেক সিনিয়র শিল্পীরা খুবই অপছন্দ করে, আমি বুঝি। সামনে গেলে ভীষণ আদর করে, কিন্তু অপছন্দ করে। আমি বলেছি যে স্যার, আপনাদের আপনাদের চরিত্র তো গিটগিটির মতো। সুলতানের নামে একটি ফাউন্ডেশন আছে। ফাউন্ডেশন 2 ভরি ওজনের গোল্ড দিয়ে একটা পদক বানানো হয় সুলতানের মুখাঙ্গন দিয়ে। আপনারা সেই পদকটা নেওয়ার জন্য আসেন, পদকটা উঁচু করে সবাইকে দেখান, আপনার বায়োডাটার নিচে আপনি লেখেন সুলতান পদকপ্রাপ্ত। আবার 2 মাস পরে আপনি সুলতানের মানে যত রকম ঠেঙানোর যা আছে আমার নড়ালের ভাষায় আপনারা ঠেঙান। তাহলে আপনাদের গিরগিটির মতন তো, খাওয়া শেষ পালাই দাও। যে কারণে আপনাদের সিনিয়ররা আমরা সবাই মারা যাব, আপনাদের সন্তানরা মিলাদ দিতেও দ্বিধাবোধ করে যে ওই মিলাদে আবার এতগুলো টাকা খরচ হয়ে যাবে না, কি দরকার। বা অনুষ্ঠানে আপনারা এটা কর, আমি দেখেছি। আজকে আমরা যাকে নিয়ে এত লাফালাফি করি, যিনি এই দেশের ফাইন আর্টের জন্মদাতাই বলা চলে, জয়নুল আবেদিন স্যার, তার জন্মদিনে দেখলাম 200-250 লোক হয় না। আমি 2-3 বারে গেছি বলেই আমি বলতেছি, কিন্তু সুলতানেরটা তো তার জন্য তার ফাইন্যান্স করে ঢাকার বড় বড় লোকজনটা, আপনাদের মতো শিল্পীরা যারা ওনার হাত ধরে শিখেছে। সুলতানের কেয়ার নেই, কিন্তু হাজার হাজার লোক জমায়। এইটাই সুলতান। সুলতান করেছে মানুষের জন্যই, আপনারা করেছেন আপনাদের বউ বাচ্চার জন্য। এই জন্য আপনাদেরটা ক্লোজ, আমাদেরটা বেঁচে থাকবে। তো কেউ কেউ অখুশি হয়, খুবই অখুশি হয়। আমাকে কোনো একজন শিক্ষক এখান থেকে পদক নেওয়ার 5 দিন না 6 দিন পরে সুলতান সম্পর্কে খুবই নোংরা নোংরা কথা বললেন ঢাকায়। সব বললাম যে স্যার, আসলে আপনাদেরকে বোঝা হলো খুব মুশকিল। তারা সুলতানের ওখানে তো যাননি, ওই 2 ভরি সোনার লোভে গেছিলেন। এটা হচ্ছে কি যে আমার যেটা মনে হয়েছে, আমি অনেকের সাথে কথা বলেছি, আর্টিস্ট হতে হলে আপনার গাঁজা খেতে হবে, উল্টাপাল্টা ড্রাগ খেতে হবে, তা নাহলে আপনি আর্টিস্ট হতে পারবেন না। মানে আমাদের সমাজে যেটা বোঝাতে চেষ্টা করা হয়, আপনি আর্টিস্ট দেখে বসবেন, ওটা আর্টিস্ট গেল। সেটা কি বা ফাইন আর্ট, কি বা সিঙ্গার, আপনি যেটাই বলেন মিউজিকের। আমাদের প্রবণতাটা, আমাদের সন্তানদের চিন্তাটা জায়গা এরকম। কিন্তু আমি যখন দেখেছি আমার দেশের বাইরে সুলতান ভাইয়ের সাথে যে সেখানে ওয়েল ড্রেসে স্যুট কোট টাই পরা একজন আর্টিস্ট বসে আছে। আমার সঙ্গে কয়েকজন আর্টিস্টের পরিচয় হয়েছে যে আপনার ইয়েতে রাজস্থানে, যেখানে আপনার ওই যে ইয়ে হয় ইয়ারলি ওদের একটা শো হয়, কি যেন ফেস্টিভ্যালটার নাম ভুলে গেছে। ওখানে আমি ভারতের খুব বিখ্যাত বিজনদার বাসায় দেখেছি। হ্যাঁ, বিজনদাকে দেখেছি, প্রচুর মদ খেত, কিন্তু রাস্তায় না, একদম কুচানো ধুতি পাঞ্জাবি, আবার ধুতির কোনা এনে সেফটি পিন দিয়ে লাগাই রাখতো। কারণ আমাকে একটা বিয়ে অনুষ্ঠানে নিয়ে গেছিল বিজনদা, তা আমাকে বললো যে তুই আমাদের মতন করে ড্রেস পরাই তোকে। আমি বললো স্যার, আমি তো পড়তে পারি না। উনি আমার জন্য খুব সুন্দর একটা পাঞ্জাবি কিনলেন। একটা মানে ওনার ছিল কিনা আমি জানি না, আমার জন্য আমাকে আমাকে একটা শেরওয়ানি দিল, দিয়ে আমাকে ধুতি পরানোর জন্য আবার একটা ব্যাপার আছে। ধুতিটা আবার 2 দিক থেকে মাঝখানে পরে 2 দিক দিয়ে পেঁচায় দেয়, কিন্তু তলে একটা প্যান্ট, হাফ প্যান্ট থাকে, দিয়ে আমারও পকেটে ওই ছোট্ট গোল্ডেন তলার একটা সেফটি পিন দিয়ে, কারণ আমার ওই শেরওয়ানির রংটা ছিল একদম গোল্ডেন গোল্ডেন ভাব। বেশ এটা রাজকীয়। তো আমি বললাম স্যার এরকম বলে না, আর্টিস্ট তো সেই জিনিস। সুলতান বাড়ির কথা ছিল যে আর্টিস্টকে অনুকরণ করবে সবাই, কারণ শার্ট বানাই কে আর্টিস্ট, জুতো বানাই কে আর্টিস্ট, প্যান্ট বানাই কে আর্টিস্ট। তো সেই আর্টিস্ট 3/4 একটা প্যান্ট পরলো, একটা প্যান্টে হাঁটু বেরোয় গেল, কানে ভুলে গেছে, উদাসীন শাস্তি হলো। বলেছে সবার ভ্যানগক সাজা হয় না, ভ্যানগকের নাকি ঘাড় ব্যাকা হয়ে গেছে, কিন্তু সবাই ভ্যানগক আগেই সাজে। শুনেছে এখন এই যে সুলতান গাঁজা খেত, সেই জন্য আমার গাঁজা না খেলে সুলতান আমি হতে পারবো না, আমি সুলতান হতেই হবে। তাই মাঝে মাঝে আমার উপর অনেক খেপে। আমি বললাম যে
কোনো আর্টিস্ট যদি কোনো দোকানে বাকি খায় তাহলে টাকা দিতে ভুলে যায়, কিন্তু সে যদি কার কাছে টাকা পায় যে 10 দিন পরে দেবো, 10 দিন না হলে 12 দিন পরে যে কলার ধরে টেনে নিয়ে আসে, সে আর বলে না। তো আমার ঢাকার অনেকে যে তুমি এরকম খুচাই কথা বলো না, আমি বললাম, স্যার আমি তাকাই তাকাই তাই তো দেখি। যখন দেখি আর্ট ফ্যাকাল্টির সামনে ওটা ছেলে বসা না মেয়ে বসা, এটার জন্য 1 মিনিট ভাবতে হয় আমার তাকায় তাকায়, তখন আমার মনে হয় যে আমার সন্তান থাকলে আমি কখনো ফাইন আর্টে ভর্তি করব। তো এটা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে আমরা নষ্ট করতেছি। এটা নিয়ে আবার আমাদের কোনো কোনো গার্জিয়ান খুব ক্রেডিট করে। আমি এমন একজনকে দেখেছি, ওই যে ওটাকে ট্যাটু করা বলে না, তো মেয়ে তেনার মেয়ে ফাইন আর্টে পড়ে, উনি 2 হাতে ট্যাটু করছে মেয়েটা, স্বাস্থ্য টাস্থ্য ভালো। ট্যাটু করলে তো সব স্লিপলেস ব্লাউজ বা স্লিপলেস জামা পরতে হবে, শো করতে হবে। তো মা আমাদের, যিনি এটা, যদি কখনো আপনার সুযোগ হয় আপনি ঢাকাতে জিজ্ঞেস করবেন আল বারাকা আল বিষয়ে। আর আমাদের বাগেরহাটে বাড়ি, স্যারের নামটা এই মুহূর্তে আমি ভুলে গেছি, স্যার মারা গেলেন। ওনটা বসা, মা এসছে, যেরকম মা সেরকম মেয়ে। তো ওখানে আমার ওয়াইফ বসা, আমার ওয়াইফ সে একটু লজ্জা বোধ করতেছে, কারণ সে যতটা সম্ভব এলোথেলো বসতে পারলেই মানে এটা আর্টিস্টের লক্ষণ। আমার মেয়ের মা বলতেছে মেয়েটা একটু বাইরে গেলে, স্যার আমার মেয়েকে নিয়ে আর পারি না। তারপরে স্যার দেখতে তো ভালো লাগে, আমার হাতে কত সুন্দর করে ট্যাটু করেছে আমার মেয়ে। তা তখন ওই আলবারাকা আলভি স্যার একটা কথাই শুধু বললো আমার ওয়াইফের সামনে, যে জিরো হোল মানে বুনো হোল আর ওই প্রচন্ড টক তেঁতুল, এটা সমানে সমান না হলে মেশে না। তা আমার খুব মনে পড়ে স্যার বলেছিলেন যে ওর মার শরীরে কত জায়গায় ট্যাটু আগে সেটা দেখতে। তো আমার ওয়াইফ তখন বলেছিল যে স্যার এটাতে হয় কি আমাদের সন্তানরা নষ্ট হয়ে যায়, তারা গ্রাম থেকে যখন শহরে আসে। তবে এটা খুব ভয়ঙ্কর ভাই, গ্রামের থেকে যখন শহরে যায় এরা যখন নষ্ট হওয়া শুরু হয় তখন এরা ভয়ঙ্কর নষ্ট হয়। শহরের সন্তান এত নষ্ট হয় না, তখন যেটা গ্রাম থেকে যে শহরে সে যখন নষ্ট হয় তখন তার লেভেল কোনো জায়গায় কিছু থাকে না, এবং সে কখনোই বাবা এবং মা ভাই আর্থিক অসচ্ছল হলে কখনো পরিচয় দেয় না। এটা আমার চোখে কয়েকটা পড়েছে। কারণ আপনাকে অনেক কথাই বলে আমাদের এই ফরিদপুরের মধ্যে কামারখালী জায়গাটার নাম, ওইখানকার একটা ছেলে রাজশাহীতে পড়তো। তো রাজশাহীর তখন যিনি রেজিস্ট্রার ছিলেন তৎকালীন সময়, নাজিম মাহমুদ, নাম শুনেছেন হয়তো, জানি না। নাজিম মাহমুদ, ওনার মেয়ের নাম ছিল রেয়া, খুব ভালো নাটক তত্ত্ব। সে বহু আগের কথা, যে সময় আমাদের ছেলেমেয়েরা আসতো না। নাজিম মাহমুদ সাহেবের পরিচয়টা অনেক বড়। সেটা তো পাকিস্তান লাস্ট স্পিকার, পাকিস্তানের সর্বশেষ স্পিকার আব্দুল হাকিম সাহেব, ওনার ছেলে, বড় ছেলে। তো ওনাকে আমি খুব কাছের থেকে চিনতাম, কেন, যেহেতু আমার আপন ভাবে বড় ভাই। আমার ওয়াইফ যখন রাজশাহীতে পড়তো তখন উনি আমার লোকাল গার্জিয়ান। তো উনি একটা ছেলেকে পার্সোনালি খুব আদর করত। সে সবসময় খুব বড় পরিবারের সন্তান বলে দাবি করত, মানে পরিচয় করাতো সবাই। রাজশাহী শহরেরই একটি মেয়ে সাহেব বাজারে, তাকে যে সে ঘুরতো, মানে ব্যাপারটা এরকম যে তাকে সে বিয়ে করবে বা ইত্যাদি ইত্যাদি। একবার উনি স্যার যে খুব আদর করে এইটা তার পরিবারকে বলেছে ছেলেটা। তো তার মা অনেক কষ্ট করে আপনার ভিজাই পিঠা বানায় স্যারের জন্য 1 হাঁড়ি, আর
ছেলে তার বন্ধুদের জন্য 1 হাঁড়ি 2 হাঁড়ি দিয়ে ভিজাই পিঠা বানায়, বাবা নিয়ে আসছে। তো স্টেশন থেকে নেমে কাছাকাছি তো স্যারের বাসা, তো সে স্যারের বাসায় এসে নিজেই ভোর রাত্রি এসছে, শীতকাল, আমি রাজশাহীতে তখন। তো গ্রামে থাকি, যে আমার ভোরে ওঠা অভ্যেস, তো হাঁটা অভ্যেস। তো দেখার পরে তখন পরিচয় পাওয়ার পরে আমি উপরে নিয়ে গেলাম। উপরে নিয়ে গেলে বললাম ওনাকে, বললাম যে ভাই এই ব্যাপার। তখন বললাম যে স্যার আমি অমুকের বাবা। ওনার গায়ে ছিল একটি বিছানার চাদর, লুঙ্গি পরা, চটি পরা। তো উনি সাথে সাথে তাড়াতাড়ি করে নাস্তা বানাতে বললেন ওই ওনার বেয়ারাকে। ওনার ফ্যামিলি ছিল না, ওনার বড় ছেলেটা থাকতো ওখানে। আমরা খেতে বসি সবই। তো উনি ওই পিঠে দিয়ে একটু কিছু খেয়ে ছেলের ওখানে চলে গেছে। কিন্তু যে কোনো কারণেই হোক, ছেলেকে পিঠে দেওয়ার সাথে সাথে ছেলে ওই সময় বাবাকে নিয়ে এসে ট্রেনে করে বুঝাই দিয়েছে, রাজশাহীতে রাখেন। ভাবতে পারেন ওই ছেলে করছে কি, একটা সুন্দর টিফিন বক্সে করে স্যারের জন্য পিঠে নিয়ে আসছে, যে স্যার আমার বাড়ির থেকে। তো বললো যে তোমার পিঠে কে রে, মানে মানে ও তো জানে না যে স্যারকে পিঠে আগে দিয়ে গেছে আলাদা স্পেশাল ভারী। তো বলছে স্যার আমার গ্রামে, আমার বাড়ির পাশে, সম্পর্কে চাচা বলি আমরা, উনি এসে দিয়ে গেছে। তো উনি আবার ওনার সেই প্রেমিকাই বলি আর যাই বলি, সে তার সাথে আর একজন, 3 জনে মিলে উপরে উঠছেন। তো যখন টিফিন বক্সটা ওই টেবিলের উপরে রাখছে ডাইনিং এ, স্যার এসে আস্তে করে টিফিন বক্সটা ধরে ফ্লোরে ছুঁড়ে মেয়ে বললো যে এই কুত্তা এক্ষুনি বেরোই বাসা থেকে, এই মুহূর্তে থেকে তুই কুত্তাকে বেরো। আমাকে বললো যে হানিফ একবার ভাবতে পারো, বাবা। তো বললো যে বাবা, উনি বলছে কোথায় তিনি, বলে চলে গেছে দেশে। যে বাবা এত কষ্ট করে মা পিঠে বানাইতেছে, সে পিঠে নিয়ে এসছে আর আমার জন্য কতটা মনে করে পাঠাইছে, আর সে কিনা এখন বলে আয় করতে শিখিনি। তার বাবা হচ্ছে গ্রামে মাঠে, মানে কৃষি কাজ করে। তাহলে এই ছেলে কি করবে আপনি বলেন? এটা হলো আমাদের সমাজ ব্যবস্থার একটা। তো সুলতান সাহেবকে দেখতাম যে এই জায়গাটাই ছিল খুব কঠিন শক্ত, যে বাবা মার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। যেটা ওনার একটা ঘটনা যদি আমি বলি আপনার কাছে, একটু হাস্যকরই লাগবে। আমার নড়াইল হসপিটালে কোনো অ্যাম্বুলেন্স ছিল না একটা সময়, কিন্তু হেলথ ডিপার্টমেন্টের ডিজি নড়াইলে, লোহাগাড়াতে বাড়ি। তো ওই ডিজি সাহেবের শ্যালক ওয়াইফের ভাই বিয়ে করেছেন ক্যানাডিয়ান এক মহিলাকে। তো ওই মহিলার বাবা ছিলেন আর্টিস্ট। যেভাবেই হোক উনি নাকি সুলতানকে চিনতেন। এই গল্পটা মেয়ে শুনেছে বাংলাদেশে, এই গল্প। এবং সুলতান ভাই ততক্ষণে ম্যান অফ দি অ্যাচিভমেন্ট, এই সম্মান, আন্তর্জাতিক এই খ্যাতিটা পেয়ে গেছে। এখন এই ভদ্রমহিলা ফার্স্ট টাইম বাংলাদেশে আসতেছে, কিন্তু সে তো ওইটা শুনেছে তার বাবার মুখে। সে ঢাকাতে এসেই বলছে যে আমি এই মানুষটার সঙ্গে দেখা করতে চাই। এখন ডিজি বলে তো কথা থাকে। তো খোঁজ টোজ নিয়ে নড়ালের থেকে যোগাযোগ করে দেখে যে না, সুলতান ঢাকায়। তখন আমিও ঢাকাতে। আমরা হোটেল জাকারিয়া নামে একটা হোটেল আছে, ওইটা মহাখালীতে, আমরা জাকারিয়া হোটেল। হঠাৎ করে দুপুর পরে দেখা গেল একজন পিডি, 3 জন মিলে এসছেন, 3-4 জন লোক এসে সুলতান সাহেবকে বললেন যে শিল্পী সাহেব এই ব্যাপার, এই ব্যাপার, ডিজি মহোদয় আপনার সঙ্গে দেখা করবেন, আগামীকাল আসবেন। তো ওনারা যেহেতু আসছে, ওনারাই আবার চা বা নাস্তার অর্ডারটা দিয়ে দিছে।
আমরা চা নাস্তা খেতে খেতে তখন উনি সুলতান সাহেব বললেন যে স্যার, আমার নড়াল হসপিটালে কোনো অ্যাম্বুলেন্স নাই, কেউ বিপদে আপদে হলে খুব কষ্ট হয় স্যার। তো বললো যে সুলতান সাহেবকে বললো যে শিল্পী ভাই একদম কোনো টেনশন করেন না, কালকে শুধু ডিজি মহোদয়কে বললেই হয়ে যাবে, ওনার জন্য এটা কোনো ব্যাপারই না। আমরা মহা খুশি, খুব খুশি। তখন ওনটা বলতে বলতে বলল ওই ডিজি মহোদয় শ্বশুর বাড়ি কুমিল্লা কোনো একটি গ্রামে, আপনার জানা আছে কিনা জানি না, উপজেলা ইউনিয়ন পরিষদের সাব সেন্টার আছে, মানে হসপিটালের কিছু সুযোগ সুবিধা ওখানে আছে, এরকম একটা জায়গায় উনি অ্যাম্বুলেন্স দিয়েছে। আর এটা যেহেতু জেলা সদর হসপিটাল, এখানে তো পাওয়া যাবে। তো পরের দিন যখন ডিজি মহোদয়ের সাথে ওনার পরিবারের অনেক লোক, প্রায় 15-18 জনের মতো ছেলে মেয়ে পরিবার সব পরিজনরা এসছে হোটেলে, আমরা সবাই একসঙ্গে বসে গল্প হচ্ছে, উনি অনেক খাবার নিয়ে এসেছিলেন। একটা পর্যায়ে সুলতান ভাই আমাকে বললো যে তুমি কথাটা বলো। একটা পর্যায়ে আমি বললাম যে স্যার, আমাদের নড়াইল হসপিটালে কোনো অ্যাম্বুলেন্স নাই, আমাদের কেউ অসুস্থ হলে তখন স্যার আমাদের নড়াইলে তো কোনো প্রাইভেট গাড়িও তেমন নাই, মাঝে সুলতান ভাই খুব অসুস্থ হলে সোনালী ব্যাংকের একটা জিবি করে ওনাকে যশোর নেওয়া হয়েছিল। তুমি সঙ্গে সঙ্গে বললো যে দেখো একটু ভাবে, এটা শুধু নড়াল নিয়ে ভাবনা করলে তো আমার চলে না, অত গোটা দেশ নিয়ে ভাবতে হয়। তো এটার উপরে উনি খুব জোরে সোরেই আমাকে বুঝালেন এবং বললেন। সুলতান সাহেব খুব গম্ভীর হয়ে গেল ভীষণ ভাবে। তারপর সবাই খাচ্ছিল, সুলতান সাহেবের টোটাল খাওয়াটা, উনি চাটা খেলেন, পরে উনি কিছু খাবার আর মুখে ঢুকে দিল না, চাটা খেলে কিন্তু খুব গম্ভীর হয়ে গেল। তখন ওই ভদ্রমহিলা খুব করে ধরলো যে সুলতান সাহেবের হাতের থেকে একটি পোর্ট্রেট নিতে চায়। তখন সুলতান সাহেব রাজি হয়ে যায় যে ওনাকে একটা পোর্ট্রেট তৈরি করে দেবে। তখন ওই পিডি সাহেব বললো যে ওইটা কিভাবে পাবেন, তো আমাকে দেখাই বললো যে ওর থেকে যেন নিয়ে নিয়ে আয়। তো তখন আমার অ্যাড্রেস লিখে নিচ্ছে, কারণ আমাকে প্রথম সুলতানকে জিজ্ঞেস করলো যে আপনি ঢাকায় থাকবেন কয়দিন, তো বললো যে আমি হয়তো কাল পরশু আছি, এটা নড়ালে গিয়ে করে দেবো। তা আমার অ্যাড্রেস লেখার সময় আমি আমার নাম বললাম, তো আমাকে প্রথম বলছে মানে মানে এই যে আপনার নাম, মানে আমার নাম জিজ্ঞেস করলো, তারপরে বলছে ফাদার্স নেম, ইংরেজিতেই জিজ্ঞেস করলো। সুলতান সাহেব বললো যে প্রবলেম তো, ওর তো দুটো বাবা, আমাকে বলার আগেই বলে ফেললো ওর তো দুটো বাবা, ও কোন বাবার নামটা বলবে, এটা একটু পরিষ্কার করে দেন। তো আমি নিজে খুব ঘাবড়াই গেলাম, ততক্ষণে আমি বিয়ে করে ফেলেছি। তো একজন ভদ্রলোক বলে বসলেন যে শিল্পী সাহেব আপনি খুব রসিকতা, বলছে না না না, বাবাকে নিয়ে কোনো রসিকতা থাকতে পারে না, তো আপনারা কি আপনাদের বাবাকে নিয়ে কি রসিকতা করেন নাকি? আমি তো বললাম ওর দুটো বাবা, এবং উনি কিন্তু তখন বেশ একটু উত্তেজিত ভাবে কথা বলছে যে ওর দুটো বাবা। তো সবাই তখন, আর বিষয় তো আমার খুব লজ্জা লাগতেছিল যে মহিলারা দিক তাকায় দেখি যে যে যেরকম বাচ্চা মুখ টিপে হাসছে। তো একজন হঠাৎ করে একটু করে বললো যে শিল্পী ভাই, ঠিক বুঝতে পারছি না তো আমি, সেই জন্যই আমি একটু যদি পরিষ্কার করে বলতেন। তো বলছে ও বিয়ে করে ফেলেছে, ও শ্বশুর বাবা। তবে আমাদের সমাজে জন্মদাতা তো ডাস্টবিনে চলে যায় শ্বশুর বাবা আসলে ম্যাক্সিমাম। এখন ও কই করবে সেটা ওর ব্যাপার, ওর বাবাকে কি ও ডাস্টবিনে দিয়ে দিয়েছে নাকি শ্বশুর বাবা, কারণ আমি যতটা শুনেছি ওর বাবা কৃষক আর ওর শ্বশুর একটা ভালো জব করে, ও বলুক তার পরিচয় দিবে। তখন ওই যে আগের দিন যে তিনজন খুঁজে ফেলেছে, তখন দেখলাম তিনজনে একটু আস্তে আস্তে করে বললেন ডিজি মহোদয়ের সাথে, পরিবেশটা অনেকটা নষ্ট হয়ে গেল। তখন আস্তে আস্তে বেরোয় যাওয়ার সময় আমাকে আলাদা করে ডেকে নিয়ে লিফটের ওখানে বললো যে তুমি কালকে একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে অফিসে এসো। আমি ওই গতদিনের ভদ্রলোককে বললাম যে মোটা পদে উনি আর দেবে না। তারপরে বললো যদি নাও দেয় তাও তুমি আসবে।
আমি একটা কার্ড দিয়ে বললো যে দারোয়ানকে দিচ্ছে কার্ডটা দেন। তারপরে আমি সাফাসাবকে বললাম, তো বললো যে দেখো উনি তো না তো বলে, তুমি যাও, ওনাকে বলার দরকার নাই, কারণ একটা গাড়ি হলে, অ্যাম্বুলেন্স হলে প্রচুর লোকের উপকার হবে, তুমি যাও। তখন আমি ওনাকে না জানাই গেলাম। যাওয়ার পরে ওই ফার্স্ট কার্ডের রুমে ঢুকলাম। তা আমাকে বললো যে এরকম হলেন কেন? আমি বলছি আপনিই তো বললেন যে গতকালকে যে উনি ওনার শ্বশুর বাড়ি গ্রামে সাব সেন্টার, জাস্ট সাব সেন্টার এরশাদ শেরপুর করছে, সেই সাব সেন্টারে অ্যাম্বুলেন্স দিয়েছেন উনি। আর এটা হচ্ছে তার জন্মভিটা নড়াইল জেলা, জেলা হসপিটালে অ্যাম্বুলেন্স নাই, যেটা রাত্রিবেলা সাপাসার আসলে এটা ব্যাখ্যা হয়েছে। তারপরে সাপাসার কইছে যে ও মাথায় চাপ নিয়েন না, ঝেড়ে দেন। তো বলছে হ্যাঁ, এটা ওনার কষ্ট, সেই জন্যই উনি বলেছেন যে বাবাটাকে ওই জন্যই উনি ওইভাবে বলছে, শ্বশুর বাবা, বাবা জন্ম দেওয়াটা তো বাবা না। তারপরে ওনার রুমে আমাকে বসায়, উনি কোথায় গেল জানি না। তারপরে আমাকে নিজের রুমে নিয়ে গেল, নিয়ে যে ওই ওই ভদ্রলোকই ছোট্ট যে স্লিপ প্যাড আছে না ভাই, ওই স্লিপ প্যাডে ইংরেজিতে, আমি যেহেতু ভালো বুঝি না, ইংরেজিতে কিছু একটা লেখলো, 2.5 লাইন 3 লাইন, আমাকে নিচে পড়ে যে তুমি একটা, এটা দেখলাম যে এস এম সুলতান লেখা, পক্ষের টুকু আমি বুঝতেছি। ওইখানে আমাকে বললো যে তুমি একটা সই করো, সই করলাম। সারা বাংলাদেশে জাপান থেকে 10খানা অ্যাম্বুলেন্স আসছিল, কার্ডিয়াক অ্যাম্বুলেন্স, খুলনা বিভাগে কেউ পাইনি। ঢাকা মেডিকেলে মনে হয় দুটো, পিজিতে দুটো, এরকম ঘুরে ঘুরে দিচ্ছে। সেই অ্যাম্বুলেন্স একটা নহলে অ্যাম্বুলেন্স দেখার জন্য বহু লোক দাঁড়ায় গেল, বিশাল বড়, মধ্যে সমস্ত রকম কার্ডিয়াক সাপোর্ট দেওয়া রয়েছে। দেখেন একটা মানসিকতাটা কতটা মানে কতটা পাল্টাতে পারে। সুলতান ভাই, ডাক্তার সাহেবরা মহা খুশি, বললো যে সুলতান ভাইকে বললো যে শিল্পী ভাই, দাদা ভাই, এই গাড়িগুলো এই কাজের জন্যে, নড়ালে তো কার্ডিয়াক পেশেন্ট নাই, যশোর খুলনা। উনি বললো তাহলে এই গাড়িটা আমরা যশোরকে দিয়ে দিই, যশোর আমাদের একটা সাধারণ গাড়ি দিই। আপনি ভাবতে পারেন, উনি পরে সেই গাড়িটা যশোর দিলে, যশোর থেকে পরে খুলনা মেডিকেলে নিয়ে যায়, মানে খুলনাতে নিয়ে যায় গাড়িটা। কারণ যার যে জায়গা, সুলতান ভাই বললো যে ওইটা আমাদের গাড়ি না, এবং উনি খুব ভালো, উনি অনেক পরে জেনেছে যে আমি পক্ষে এটা করছি, অনেক পরে। তাও আমি বলি তখন বললো যে দেখো, কখনো কখনো রাগ করা ভালো, কারণ ওই রাগটা না করলে তো হতো না, মানুষের উপকারও বলো। তো এই যে তার চিন্তার জায়গাটা আপনার আমার নাই। আমি পালে বলতাম যে না, আমার গাড়ি আমার নড়ালেই থাকবে, আমি কি পারতাম না। তো এই জন্য সাফাসার বলতো যে সুলতানের মধ্যে আর আমাদের চিন্তার জায়গায় এত তফাৎ, যেটা আমরা ভাবতেই পারি না, যে মানুষটার মধ্যে নির্লোভ, যে কারণে আজকে দেখ তাকে আমরা স্মরণ করে অনেক কিছু করতেছি। সে তো আর কিছু নিচ্ছে না, আজ নড়ালের পরিচয়েও একটা অনেক বড় অংশ হয়ে গেছে সুলতান সাহেব। শুধু নড়াইল বলবো না, আমার দেশ, আজকে পাশের বন্ধুপ্রতিম দেশ ভারত থেকে প্রচুর ফাইন আর্টের যারা মোস্ট সিনিয়ররা বাংলাদেশে আসতেন, নড়ালে আসতেন, এদেরকে আমরা ভাবতেও পারি না যেটা নড়ালে কি করে আসে। তো এটা ভালো লাগে যে না, সুলতান সাহেব বেঁচে নাই, তবে তার আধ্যাত্মিক গুণীর জায়গাটা ছিল অনেক বড়, যেটা আমরা দেখার সৌভাগ্য, বোঝার সৌভাগ্য হয়নি, তবে ছিল। তা না হলে আপনাকে বলতেই হয় নড়াইলে পৌরসভায় সব কুকুর মেরে ফেলতেছে বড় বড়,
হঠাৎ করে 10-12টা কুকুর মারলে 50 টাকা, পিটাই পিটাই মারতেছে, মারলেই 50 টাকা। 10-12টা কুকুর দৌড়াইতে দৌড়াইতে ওনার তখন বাড়িতে একটা চটার বেড়া দিয়ে কুকুরগুলো দৌড় মেরে ওনার বাড়ির মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে সুলতান সাহেব খেপে গেল, ওরা লাঠি নিয়ে ঘুরতেছে। তারপরে বিকালে আমি যখন গেলাম, তো আমাকে গেলে তখন এই পশু ডাক্তার হসপিটালে, উনি বলল যে সবাইকে, আর এই পৌরসভার একজন আমাকে বলল যে সাহেব গালাগালি দিলি তো কাজ হবে না, ওর গলায় বেল্ট বাঁধতে হবে। তো ওই যে মেয়েদের চুলির ফিতা, লাল ফিতে বাজার থেকে বেশ কিছুটা নিয়ে সব কুকুরগুলোর গলায় উনি বেঁধে দিল। ওরা দাঁড়াই থাকলো সবার গলায়। ওই দিন থেকে ওই পরিবারের মেম্বার হয়ে গেল, ওই পরিবার থেকে আর বেরোতে না, ওদের জন্য আলাদা খাবার সব ব্যবস্থা শুরু হয়ে গেল। তাহলে কুকুরগুলো কিভাবে বুঝলো যে ওই জায়গায় গেলে আমি সেফ? তো বললো যে তখন ওই সফর আমাকে বলেছিলেন যে উপরালা ওদের কিছু আইকিউ দিয়েছে কুকুরের, যে ওরা বুঝতে পারে, অনেক কিছু অনুভব করতে পারে আগে থেকে। বলে যে মানুষ পারে না কিন্তু প্রাণীরা পারে, যে বিপদ আসার আগে ওরা নাকি বুঝে ফেলতে পারে। বললো যে কুকুর, হনুমান, বানর এরা ভীষণ ভাবে বুঝতে পারে। তো বলে সেই জন্য ওরা বুঝেছে যে আমরা যদি এখানে যেতে পারি তাহলে আমরা সেফ। যে কারণে ওনার পরিবারের কেউ যদি জিজ্ঞেস করতো যে আপনার পরিবারের মেম্বার সংখ্যা কত, তখন উনি তো বলতো আমার মেম্বার অনেক। কারণ বিড়াল কুকুর ছিল ধরে ওরকম মনে হয় 12-14টা, বিড়াল ছিল বোধ হয় 20-22টা 25টার মতো, হনুমান, ভল্লুক, বানর, পাখি, খরগোশ। আমরা বাইরে থেকে অনেক কিছু এনেছি। আমি ইন্ডিয়া থেকে আমরা ভল্লুক নিয়ে এসেছি, আমরা ময়ূর বাঁচাতে পারিনি। তো এই মানুষটা তো এই জন্য মনে হয় অনেক বেঁধে। সুলতান সাহেবকে এই সুলতান হওয়ার জন্যে, লাল মিয়ার থেকে সুলতান হওয়ার জন্যে 2-3টা নাম না বললে নয়। প্রথম একজনের নাম হচ্ছে ভাস্কর মতিউর রহমান সাহেব, 2 হচ্ছে আহমদ সপা, 3 হচ্ছে এনাম আহমেদ চৌধুরী। আমি বলবো যে এই 3জন, আর পরবর্তীতে একটু সুসময় ডক্টর কামাল সিদ্দিকী, যিনি বিগত গভর্নমেন্টের চিফ সেক্রেটারি ছিলেন, স্বাধীনতা যুদ্ধের সময় নড়াইলের এসডিও ছিলেন। উনি হাতে অনেক কিছু ওখানে রুয়ে যান, যেটার উপরে ভিত করে আজকে কিন্তু যা দেখেন এতটা। তো এই মানুষগুলো জন্য অন্তত আমার ব্যক্তিগত খুব দুর্বলতা কাজ করে, যে এই মানুষগুলো হয়তো না হলে আজ কিছু হতো না। পরে অনেকে করেছে। ওনাকে বিগত সময় আমাদের যশোরের মন্ত্রী ছিলেন তরিকুল সাহেব, প্রচুর করেছে, প্রচুর। তারপরে আরেকজন ভদ্রলোক ছিলেন, উনি এরশাদের সময় মন্ত্রী হয়েছিল, নামটা ভুলে গেছে, যশোরে। কিন্তু তরিকুল সাহেব আর উনি 2 বন্ধু। কিন্তু মনে হচ্ছে যে এই মানুষগুলো, মানে সুলতান ভাইকে দেখতাম যে কিভাবে, মানে উনি যখন যশোরে থাকতো তখন এই তরিকুল সাহেব, নাম বলে গেলাম, এই ভদ্রলোক, এনারা ওনার কাছে খুব যেত। তো এই মানুষগুলো সবার একটু 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 সহযোগিতায় আজকে এখানে কলেজ হয়েছে, সুলতান সংগ্রহশালা হয়েছে, অনেক কিছুই, হয়তো আগামীতে আরো কিছু হবে। এটা আমাদের প্রত্যাশা। হয়তো আমরা জীবন দশা কতটুকু দেখে যেতে পারবো জানি না, কারণ সুলতান দেখে যায়নি। সুলতান যা কিছু এখন দেখবেন সুলতান মরার পরে গেছে। এই জন্য মনে হয় কি জানেন, যে জীবিত সুলতান থেকে মৃত্যু সুলতান বেশি পাওয়ারফুল। আজকে যেখানে তার কবরটা হয়েছে, এই কবরটা আমরা একটা কবরের ডিজাইন দেখি শ্রীমঙ্গলে, ওনার সাথে আমি আসামে যাই, সেই কামরূপ কাবকের গল্প শুনি, কিন্তু সবই ভুয়া। আমরা ফেরার সময় তামাবিল দিয়ে শ্রীমঙ্গলের ওখানে তামাবিল বর্ডার, বোধহয় ওটা তামাবিল না কি জন্য বর্ডার, ডাউকানি না কি জন্য একটা বর্ডার,
ওইখান দিয়ে যখন ঢোকার পরে আমরা সুবরি বাগানের মধ্যে অসাধারণ টিলের উপরে একটা কবর। সুলতান ভাই বললো, দেখো মানুষের রুচি কোথায়, মানুষ রুচিকর রুচি কোথায়। উনি বেশ কিছুক্ষণ আমাকে বোঝালো রুচি, বলে কবরটা দেখো, এই সুবরি বাগান, তার মধ্যে কি অসাধারণ একটা কবর, সবাই কবরটা দেখে সম্মান করতেছে। তারপরে আমরা সিলেটে থাকে, আমরা একটু ঘুরতে বেরোয় ডিসির বাংলোর ওখানে দেখি ঘাস কেটে কেটে নাম লেখা। তখন ঢাকা শহরেও ঘাস দিয়ে নাম লেখা খুব একটা আসেনি। তো সুলতান ভাইরে বললো যে আমরা নেক্সট টাইম এসে আমরা এইখান থেকে ঘাস নেব, নিয়ে নড়াইলে আমরা লিখব। ঠিক আছে ভাই। আমরা মনে হয় 1 বছর বা 1.5 বছর পরে আবার সিলেট গেলাম। আমরা ঢাকা থেকে এয়ার টাইট, মানে উপরে বস্তা কিন্তু ভেতরে পলিথিন দেওয়া, এরকম মানে আধুনিক প্রযুক্তি, যাতে করে ইয়ে না হয়, এরকম বস্তা কিনে নিয়ে গেলাম ঘাস আনবো। ও মা, যে দেখলাম যে কোনো ঘাস নাই। উনি অনেক জায়গায় গল্পটা খুব মজা করে বলতো, ঘাস কি হলো। ওই গেটের দারোয়ান বললো, স্যার ওই ডিসি সাহেব চলে যাওয়ার পরে নতুন ডিসি স্যার, উনার কয়টা রাজহাঁস আছে আর একটা গাভী আছে, তো রাজহাঁস আর গাভী দিয়ে ওটা খাওয়াইছে। আর আগের ডিসি সাহেব এই ঘাস কোথার থেকে আনছে জানেন? উনি ইংল্যান্ডের থেকে এই ঘাস বয়ে নিয়ে এসছে। তাহলে একজন ডিসি একই পড়াশুনো, বিসিএস দেওয়ালো, একজন ইংল্যান্ডের থেকে ঘাস এনে নিজের দেশের সুনাম করতে চাইলো, আর একজন হিসাব করলো যে আমার গরু আর রাজহাঁস খাইয়ে বাঁচুন। তো উনি এই রুচিটারে খুব গল্প করে বলতো। তা ঢাকা থেকে অনেকে খুব হাসতো এটা শুনে, যে রুচি কোথায়। উনি বলতো যে ছোট বাচ্চাও রুচি বোঝে। উনি খুব জোরে সোরে বলতো। তো আমাদের বাড়িতে যখন উনি যেতেন, 2টা বাচ্চা ছিল, বাবু ছিল, তো বলতো যে ওদেরকে একদম সাদা শার্ট প্যান্ট বানাই দাও। তাই কি হবে, বানাও। তো সাদা প্যান্ট কিনে দেওয়া হল আর শার্টে। তো বলো যে এবার একজনের পাছায় একটা চড় মারো। ও ধপ করে বসে পড়লো, পাছায় একটা দাগ হলো না। আর একজনকে বলো যে এবার ওরেও মারো। ওরে 3-4টে মারার পরে ও ভেউ করে কানতেছে, পা দাপাচ্ছে, কিন্তু সে বসতেছে না। বললো যে ছোট হতে পারে কিন্তু বুদ্ধি আছে, যে বসলি তো ওর মতন আমারটাও দাগ হয়ে যাবে। তাহলে কখনোই বাচ্চাদের বকা দেবেন না, বাচ্চাদের সামনে নোংরা কথা বলবেন না, কারণ এরা কিন্তু আপনাদের থেকে অনুকরণ হবে। আর দয়া করে এদের সামনে কখনো মিথ্যা কথা বলবেন, তাহলে ও মিথ্যাবাদী হয়ে যাবে। বাবা বলে, মা বলে, আমি বললে দোষ কি। তখন অতটা আমি বুঝতাম না, এখন আমি তাকাই যখন। তাই তো আপনি দেখেন, একটা ছোট বাচ্চারা একটা সুন্দর কাপড় পরাবেন, সে কোন রকম নষ্ট করতে দেবে না। কিন্তু আমরা কিন্তু দেখেন তাকে গালিগালাজ করি, কিছু একটা নষ্ট হলে এটা মনের মধ্যে খারাপ লাগে, হয়তো সে ওইভাবে প্রকাশ করতে পারে না। আপনি দেখবেন ওকে খুব বকবেন, সে চুপচাপ চোখ দিয়ে পানি পড়ে। অত সহজে কোনো চোখে পানি আসে না, কিন্তু ও যখন কন্ট্রোল করতে পারে না তখন কিন্তু কেঁদে ফেলে। শ্রদ্ধা সাহেব দেখতাম এই জায়গাটা খুব খেয়াল করতো, যে আগামী দিন তো এদের হাতের উপরে নির্ভর দেশ, এদেরকে ভালো মানুষ হতে দাও, ভালো ছাত্র নয়। তো আমি দেখি তাই তো। আর উনি একটা কথা বারবার বলতো, যে 80% মানসিক ডেভেলপ করে তার পরিবার থেকে, আর 20% টিচারের কাছ থেকে। আমাকে উনি খুব রসিকতা, ওনার বাড়ির পাশে একদম, উনি যেখানে ওনার সমাধি ওর পাশেই, মানে কথায় কথায় বাবা মাকে কুত্তার বাচ্চা বলতো। সুলতান ভাই বলতেছে যে ওরে যে ওর যে কয়েকজন, ওর মা বললেও কুত্তার বাচ্চা, বাবা বললেও কুত্তার বাচ্চা, যে বলতেছে তারাই কুত্তার বাচ্চা করছে। এটা ও বুঝে ফেলছে যে এটা বললে ভয় পায়।
তখন সুলতান ভাইকে ওর বাবা খুব দুঃখ করে বলতেছিল যে কাকু কাকু বলতো যে ওগুলো যে ওকে আদর করো, অনেক আদর করতে হবে, আর বুঝাতে হবে যে কুত্তার বাচ্চা পচা, কুত্তার বাচ্চা পচা কথা। এরপরে সে আর কোনো বলেনি, সে জানে যে এটা পচা কথা বলেনি। কিন্তু সে যখন প্রথমে তাকে বকা দিত, জিদ করে বেশি বেশি করে বলতো। তো আমরা তো এই জায়গাগুলোতে দেখেন, এই জায়গাটায় নানানজন নানান কথা বলে। এই জায়গাটা আপনার বেশি পরিষ্কার করতে হলে কলকাতাতে যেতে হবে। আমি যতটুকু আমার শোনা, শোনা মানে এখনো উনি জীবিত। আমার নড়াইলের যিনি লাস্ট জমিদার ছিলেন প্রফুল্ল রায়, ওনার ছেলে এবং মেয়ে বেঁচে আছে। তো প্রফুল্ল বাবুর ছেলে হচ্ছে কল্যাণ রায়, উনি সেনাবাহিনীর খুব বিগ অফিসার ছিলেন। বোনটা গৃহিণী হয়ে যায়, একসময় উনি শিক্ষকতা করতেন ইউনিভার্সিটিতে, কিন্তু একদম বৃদ্ধ, এখন 90 আপ এজ, কিন্তু বেশ কম। ওই দিদির কাছ থেকে অনেক তথ্য শুনি। এখন আহমদ ছাপা সাহেবের কথাই যদি আমি বলি, আপনারা বললেন কি যে স্যার তো বিয়ে করেনি। স্যার কি কোনোদিন মুখ দিয়ে বলেছে কাউরে যে আমি বিয়ে করিনি? আপনি বিয়েটা নিয়ে কি মনে করেন? এটা কিন্তু ওনাদের শব্দ, আমার না। আমার বাবা যখন মাকে বিয়ে করে, এটা 5 মিনিটের কলমা পড়ে। একজন হিন্দু সম্প্রদায়ের লোক, সে 10 মিনিটের মন্তর পড়ে, খ্রিস্টান তার মতন করে। তাহলে বিয়ে কার্ডটা কিরকম আমাকে বলুন, বিয়ে কোনটা? এটা হলো সাপোসারের কথা। বিয়ে এখন রেজিস্ট্রি হচ্ছে, তারপরে একাধিক রকমের বিয়ে পড়ায়, 7 পাক ঘোরায়, অমুক কলমা তমুক কলমা বাইন্ডিং দিয়ে, কোনোটা 2 বছর থেকে, কোনোটা 6 মাস থেকে, কোনোটা 50 বছর থেকে। তাহলে এই রেজিস্ট্রি ফেস্ট্রি করে তো কোনো কাজে আসতেছে না। আর তোমার বাপ তো এখন তো না রেজিস্ট্রি হয়েছে, আমারই বলতো যে তোর বাপ কি রেজিস্ট্রি করেছে? আমি বললাম না স্যার। তো হয়ে যে তাহলে এত বছর কি করে তোর বাপের ডা টেকলো? ওটা তো রেস্টই না। এটা হলো সুলতান ভাইয়ের কথা, এটা হলো মানসিকতা না। তবে ওই দিদির কাছে শোনা যে হ্যাঁ, একে অপরকে পছন্দ করতো। হয়তো সেই পছন্দের জায়গাটায়, যেমন সাফা স্যার বলেছেন যে যে হাত দিয়ে কোনো একজন যে 2 মুখে হাত লাগাইছে বা আমি লাগাইছি, তুই একবার ভেবে বলতো সেই হাতটাকে আর একজনের সেই চিন্তাতে। কারণ এখানে 3টে কথা আছে। আমি বললাম সুলতান ভাই বলেন, সুলতান ভাই যে নিজের মোটর বাইকের পেছনে মাকে উঠাই দেখিস একটা ফ্লেক্স, নিজের মায়ের পেটের বোনকে উঠাই দেখিস, নিজের মেয়েকে উঠাই দেখিস, আর নিজের প্রেমিকাকে উঠাই দেখিস। এই 4টের মধ্যে কতটা তফাৎ! এই তফাৎটা যদি বুঝতে পারবে, তাহলে বিয়ে কি জিত সেটা বুঝতে পারবে। এখন ভাই আমার কিন্তু সেই বোধের মধ্যে আমরা পড়ি না যে নিজের মেয়ের ফিলিংসটা, আমার সন্তান, আমার বোন, আমার মা। বোন মোটরসাইকেলের পেছনে বসলেই একটু ডিস্টেন্স রাখার চেষ্টা করা হয়। নিজের আপন বোন, যখন বোন কাঁধে হাত দেয় তখন নিজের থেকেই একটু ডিস্টেন্স রক্ষা করতে ইচ্ছা হয়। মারটা অতটা হয় না। আর মেয়েরটা তো প্রশ্নই ওঠেন। কিন্তু প্রেমিকাকে উঠাই দেখি, ইচ্ছে করে হলেও ব্রেকে পা দিতে ইচ্ছে করবে। আমি একবার বললাম ভাই আপনি তো মোটরসাইকেল চালাননি, তা আপনি কি এর বুঝলেন? বলি যে যা বলি এইটা বোঝ, ওইটুকু বোঝার দরকার নেই। এই জন্য বোঝা যায়।
যে ওনাদের চিন্তার জায়গাটা একরকম ছিল, আমাদের বোঝার জায়গাটা আর একরকম। এটাতে বোঝা যায় যে হয়তো উনি ওনার পছন্দের মানুষকে পায়নি, হয়নি। উনি অনেকবার আমাকে বলেছে, আচ্ছা তুই আমরা বলতো, বাবা মার থেকে তো আপনজন সন্তানের আর কেউ নাই, এই উত্তর আমি দিতে পারিনি। বাবা মার থেকে সন্তানের কি আর কি কেউ আপনজন আছে আপনি বলেন? থেকে নেই। বাবা মা, বাবা মারা গেছে, মা মারা গেছে, এই খবর শুনে আপনি আপনার বয়সে যদি আপনাকে আমি বলি কয়টা ছেলে বা কয়টা মেয়ে আত্মহত্যা করছে? যেমন মা মারা গেল, আমার সব শেষ, বাবা মারা গেল, সব শেষ, এই কথা শুনে আত্মহত্যা করতে কয়টা শুনছে? কিন্তু মাত্র 6 মাস একসাথে ঘুরে বেড়ায় একে অপরের হাত ধরে। ছেলে মারা গেছে, মেয়ে বাড়িতে এসে পয়জন খাইছে, কিংবা অ্যাক্সিডেন্ট করে মেয়ে মারা গেছে, ছেলে যে হ্যান হয়েছে। এরকম প্রতিদিন আপনি খোঁজ করেন বাংলাদেশে প্রতি সপ্তাহে অন্তত একটা পাবেন। তাহলে এইটা কোন সূত্রতে বাঁধা? আবার বিয়ে বিয়ে কথা তুলতেছিস। আমি বললাম স্যার ভুল হয়ে গেছে। মানে ওদের চিন্তার জায়গাটা ওইখানে। আবার দেখেন বউ মরিছে 1 সপ্তাহ হয়নি যে বউ আর একটা নিয়ে আইছে, আপনি দেখেন টাকায়। ওনাদের চিন্তা আমাদের চিন্তার জায়গাটা তফাৎ। এই জন্য ওই মানুষগুলোকে আজও আমরা স্মরণ করি। আমরা কিন্তু আজও একটা কারণেই স্মরণ করি, নাহলে কিন্তু ভুলে যাওয়ার কথা। তো আমি যেমন একবার আমি সফসারকে একটা কথা বলেছিলাম, উনি খুব কষ্ট পাইছিল আমার কথায়, খুব কাম ছিল। সুলতান ভাই বকাঝকা করলো যে তোমার এগুলো বলা ঠিক হয়নি। উনি একটা মেয়েকে পছন্দ করতে ওনার মুখ থেকেই পাওয়া। যখন কেউ অ্যালকোহল খায় বা একটু উল্টাপাল্টা পায় তখন অনেকগুলো সত্যি কথা, এটা আমার মনে হয়েছে। তো উনি যেটাকে বলতো নাম ছিল রেখা। উনি বলতো যে মানুষের দেহ নষ্ট হয়, আত্মা কখনো মরে না, আত্মা থেকেই যায়। তুমি বাইরে কি করো না করো ইত্যাদি, তোমার আপনজন বাবা মা যারা দুনিয়াতে চলে গেছে তারা দেখতে পারেন, বুঝতে পারেন হয়তো, কিন্তু আমরা কিছু বলতে পারি। তা নাহলে একই মানুষ পানিতে ফু দিয়ে দিচ্ছে, সেটা খেলে জ্বর চলে যাচ্ছে, আর আমি ফু দিতে 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 আমার ঠোঁট মুখ শুকায় গেল, তখন কাজ হয়নি। কারণ ওনার মুখটা পরিষ্কার, আমারটা অপরিষ্কার। উনি ওইটা ধরেই বলতেছে যে তোর রেখা ভাবি নাই, দুনিয়াতে নাই সে, মানে কিন্তু সে তো দেখতে পায়। তা আমি তখন ফট করে রেগে যে বলেছিলাম যে আপনি এই যে রাত্রি এইভাবে মদ গিলতেছেন, রেখা ভাবির আত্মায় কষ্ট পায় না? খুব ফান ছিল, 2টা বোতল এনে ভেঙে ফেল। সুলতান ভাই পরে আমার বকলে এটা ঠিক করনি, ওনার সাফা ভাইকে এইভাবে বলাটা ঠিক হয়। তখন ওনার সাফা স্যারের বাসা হচ্ছে যেটা এখন ওই যে আবু সাইদ স্যারের প্রতিষ্ঠান, ওই গলিতে ঢুকে 3-4টে বাড়ির পরে ডাইনাতে ওখানে। সকালবেলা যাই স্যারকে বললাম স্যার আমার ভুল হয়ে গেছে, না ঠিক আছে এটা তো। কিন্তু ওই সময় তো দেখলাম তার বিবেক চেঞ্জ হয়ে গেল মুহূর্তে, মানে 1 মিনিটও লাগতো না, কয়েক সেকেন্ডে বোতলগুলো ভেঙে ফেললো। যাক, এই জন্য এই মানুষগুলো এই জন্যই ব্যতিক্রম। ওই এখন দেখতাম ভাই এক সময় যে সলিমুল্লাহ খান স্যার দেখতাম, এক সময় তো সমস্যার সাথে ঘুরে বেড়া, বেশিরভাগ দেখেছে। আজ সুপার মার্কেটে আড্ডাখানা ছিল। তো এই মানুষগুলো তো এটার জন্য একাত্তর